আজকে শুনছেন এক হাড় হিম করে দেওয়া গল্প। শুনতে থাকুন শুধুমাত্র আমাদের ডার্ক বাংলা স্টোরিজ চ্যানেলের মাধ্যমে। ভয় পাবেন না, শুধু সাবধান থাকুন, কারণ আজকের গল্পটা সত্যি, হয়তো আপনার পাশেই ঘটেছে। অনেকদিন আগে আভাস গল্পে আপনাদের সামনে এক খিটখিটে বুড়োকে হাজির করেছিলাম, যিনি ভূত প্রেতে একেবারেই বিশ্বাস করতেন না। তিনি আপনাদের একটা অডিও রেকর্ডিং শুনিয়েছিলেন, কুখ্যাত কামিন হাউসে এক রাত কাটানোর অভিজ্ঞতা। শোনাবার পর ঠিক কি কি ঘটেছিল তা আপনারা সে গল্প শুনলেই বুঝতে পারবেন। তবে আজ আমাদের সাথে অন্য একজন অতিথি আছেন। ইনি ঠিক কি বলতে চলেছেন তা বিশ্বাস করুন আমিও জানি না, এমনকি ইনাকে আগে কোনোদিন দেখিও নি আমি। তবে অতিথি হিসেবে একান্তভাবে অনুরোধ জানিয়েছেন যে যতক্ষণ ইনি গল্প বলবেন ততক্ষণ যেন আমি এখানে উপস্থিত না থাকি। অতিথি দেব বাবা, তাই অনুরোধ না রেখে উপায় নেই। অতএব বাক্স প্যাঁটরা গুছিয়ে আমি চললাম। আপনারা মন দিয়ে গল্প শুনতে থাকুন। আমাদের আজকের গল্প পূর্বাভাস। যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ফলে আপনাদের কাছে ঘটনাটা অবিশ্বাস্য ও আজগুবি মনে হলেও আমার সেটা উড়িয়ে দেওয়ার উপায় নেই। অ্যালফ্রেড কামিনের সেই কুখ্যাত বাড়ি থেকে সশরীরে ফিরে আসতে পেরেছি তা এখনো আমার বিশ্বাস হচ্ছে না। একটা সময়ে মৃত্যু এসে সত্যি গ্রাস করেছিল আমাকে। নেহাত শব্দ নিয়ে খানিকটা জ্ঞান ছিল বলে সেই জ্ঞান কাজে লাগিয়ে এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছি। কিভাবে পেরেছি সেটা বলার জন্যই এই গল্পের অবতারণা। তবে গল্পটা শুরু করার আগে কামিন হাউসের সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। কিছুটা আপনারা আগে থেকেই জানেন অবশ্য। আমি অ্যালফ্রেড কামিনের এই বাড়ির কথা জানতে পারি একটা টেপ রেকর্ডার থেকে। কলকাতারই একটা পুরনো জিনিসের দোকান থেকে একটা আধ ভাঙা টেপ রেকর্ডার কিনেছিলাম আমি। সেটা যে চলবে না তা আমি জানতাম। ভেবেছিলাম ঘরের কোনো এক কোণে অ্যান্টিক জিনিস হিসেবে সাজিয়ে রেখে দেব। কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখি তার ভিতরে একটা ক্যাসেট রয়ে গেছে। অর্থাৎ টেপটা শেষ যে চালিয়েছিল সে আর ক্যাসেটটা ভিতর থেকে বের করেনি। ক্যাসেট শুদ্ধই বিক্রি হয়ে গেছে। রেকর্ডারটা সত্যিই আর চলেনি। কিন্তু তাজ্জব ব্যাপার হলো ক্যাসেটটার এখনো বেশিরভাগটাই শোনা যায়, যদিও আওয়াজ খুব একটা স্পষ্ট নয়, আর থেকে থেকে কোনো কারণে থেমে যায় সেটা। তবে সেটা বাদ দিয়েও যতটুকু শোনা যায় সেটা ভারী ভয়াবহ। ভেবেছিলাম পুরনো পরিত্যক্ত ক্যাসেটে গান বাজনা জাতীয় কিছু থাকবে, কিন্তু চালিয়ে দেখলাম সেসবের বদলে কিছু কথা রেকর্ড করা আছে তাতে। শুনলে বোঝা যায় একজন মানুষের একটা হানাবাড়িতে এক রাত কাটানোর অভিজ্ঞতা। এককালে সে বাড়িতে নাকি একসাথে 4-4টে খুন হয়ে গেছিল। অ্যালফ্রেড কামিন নামে এক ব্যক্তি এবং তার 2 মেয়ে ও বউকে গলা কেটে হত্যা করে 6 জন ডাকাত। পাড়ার কেউই বিদেশি পরিবারটিকে তেমন পছন্দ করত না। ফলে অনেক চিৎকার চেঁচামেচিতেও কেউ তাদের সাহায্য করতে আসেনি। সকালে পুলিশের লোক রক্তাক্ত ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আর তারপর থেকেই বাড়িটা নাকি হন্টেড হয়ে ওঠে। তবে এর বাইরেও খানিকটা ইতিহাস আছে। পুলিশের কেস ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে একদিন একটা ছোট খবর চোখে পড়ে আমার। এই 6 জন ডাকাতের মধ্যে একজন ছিল নিধিরাম। কামিন পরিবারের সেই ভয়াবহ ঘটনা যে রাতে ঘটে তার থেকে প্রায় বছর 30 পরে সম্প্রতি সে ধরা পড়েছে এবং যাবতীয় অপরাধ স্বীকার করেছে।
মুশকিলটা হয় কামিন পরিবারের বেলায়। সে স্পষ্ট দাবি করে যে ওই পরিবারের 4 জনের মধ্যে একজনকেও তারা হত্যা করেনি। 4 জন যে ঘরে ঘুমাচ্ছিল সেখানেই বাইরে থেকে ছিটকিনি তুলে আটকে দেওয়া হয় তাদের। ডাকাতরা জানত কামিন পরিবার যতই চিৎকার করুক কেউ তাদের বাঁচাতে আসবে না। যথারীতি কামিনরা চিৎকার করতে থাকে এবং ডাকাতরা নিশ্চিন্তে বাড়ির সমস্ত আলমারি ও লকার ভেঙে লুট করে বাড়ির বাইরের দরজা আটকে সরে পড়ে। 4 জনই যে খুন হয়েছে সে কথা খবরের কাগজের পাতায় জানতে পেরে ডাকাতরা অবাক হয়ে যায়। ডাকাতির পরে তাহলে কেউ এসে হত্যা করে তাদের, কিন্তু কে এবং কেন? এ প্রশ্নের উত্তর খোঁজার আর চেষ্টা হয়নি। পুলিশের তরফ থেকে ধরে নেওয়া হয় যে নিধিরাম মিথ্যে কথা বলছে। আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাস হয় না। এতগুলো খুন যখন স্বীকার করেছে তখন হঠাৎ এই 4টে খুনের ব্যাপারে মিথ্যে বলবে কেন নিধিরাম? তাহলে কি সত্যি সেদিন অন্য কিছু হয়েছিল? এছাড়াও একটা কথা আমি নিধিরামের জবানবন্দি থেকে বুঝেছি, অ্যালফ্রেড কামিন ও তার পরিবারের কোনো বিশেষ ক্ষমতা ছিল যার বলে ডাকাতদের অনেকক্ষণ ঘোল খাইয়েছিল তারা। তবে সে ক্ষমতাটা ঠিক কি তা আমি জানতে পারিনি। ঘটনাটা পড়ে কৌতূহলী হয়ে আমি বৃদ্ধ নিধিরামের সঙ্গে দেখাও করি, কিন্তু সে বেচারা এখন ভালো করে কিছু মনেই করতে পারে না। শুধু এটুকু বলতে পারে যে কামিন পরিবারের কাউকে সে খুন করেনি, ব্যাস, আর কিছুই নয়। এই ঘটনার অন্য কোনো স্মৃতি নেই তার। তবে ডাকাতি করে ফেরার পর একটা জিনিস তার জিম্মায় আসে, ইঞ্চি 2 দৈর্ঘ্যের একটা কাঠের বাক্স। সেটা নাকি এতদিনে বহুবার চেষ্টা করেও ফেলতে বা বেচতে পারেনি সে, খুলেও দেখেনি কোনোদিন। চলে আসার আগে সেটা আমাকেই দিয়ে দিয়েছে সে। আপাতত সেটা আমার ব্যাগেই থাকে। এই ঘটনাটা যেহেতু ভীষণ পুরনো, তাই ইন্টারনেট ঘেঁটে এর থেকে বেশি কিছু তথ্য আমি বের করতে পারি। ক্যাসেটের ভদ্রলোকের বর্ণনায় বারবার কিছু শব্দের কথা বলা আছে। সে শব্দগুলো কামিন হাউসের একটা বিশেষ ঘর থেকে মাঝে মধ্যেই শোনা যায়। এমন কিছু শব্দ যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণ দেয়। আমার নিজের ধারণা এই সমস্ত শব্দ মন দিয়ে শুনতে পারলেই সেদিন রাতে কি ঘটেছিল তার খানিকটা ধারণা পাওয়া যাবে। অ্যাম্প্লিফায়ারটা দেওয়ালে লাগিয়ে আমি কিছুটা পিছিয়ে এসে দাঁড়ালাম। যন্ত্রের মাথার কাছে লাল আলোটা মিহি পিপ পিপ স্বরে জ্বলে উঠছে। নিচের দিকের নবটা ঘুরিয়ে দিলাম। এতে শুধু ওপাশের শব্দ শোনা যাবে তাই নয়, নিজে থেকে রেকর্ডও হতে থাকবে। ছোট্ট স্ক্রিনের উপরে শব্দের ওয়েভ ফর্ম ফুটে উঠছে, মিহি ওঠানামা রয়েছে তাতে। তবে সেটা অস্বাভাবিক নয়। সব ঘরেই স্বাভাবিক কিছু শব্দ প্রায় সারাক্ষণই হতে থাকে, ঠিক যেমন রিক্টার স্কেলের কাঁটা কখনোই থেমে যায় না। যন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। ঘরের ভিতরে সবুজ আলো জ্বলছে। একটা ছোট ফোল্ডিং টেবিল আর চেয়ার ছাড়া এ ঘরে আর কিছুই নেই। দরজার বাইরের প্যাসেজে দাঁড়িয়ে দুটো ঘরকেই দেখে নিলাম বাইরে থেকে। তারপর অন্য ঘরটার দরজার দিকে এগিয়ে গেলাম। এই হলো সেই ঘর যেখানে অ্যালফ্রেড কামিন আর তার মেয়ে বউয়ের রক্তমাখা দেহ ফেলে রেখে গেছিল ডাকাত দল। সারা রাত ধরে সে রক্ত মিশতে থাকে ঘরের মেঝেতে। শুনেছি সে দাগ এতদিনেও আর ওঠেনি। শুকনো রক্তের কালচে গভীর দাগ কয়েক দশক সময়ের ব্যবধানও মুছে ফেলতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজতে চলেছে। রাত আরেকটু গভীর না হলে শব্দ কিছু শুরু হবে বলে তো মনে হয় না। ততক্ষণ বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখে নেওয়া যেতে পারে।
সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির এক পাশে একটা পুরনো ছবি দেওয়াল থেকে ঝুলছে। উপরে কেউ যেন হালকা ব্লেড চালিয়ে ছিঁড়ে দিয়েছে সেটাকে। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিশেষ কিছু চোখে পড়ল না আমার। নিচে নামতে একটা পরিত্যক্ত ছোট সিটিং রুম, চতুর্দিক ধুলোয় ভরা, তার লাগোয়া একটা ছোট্ট ঘর। আজ বিকেল নাগাদ এ বাড়িতে ঘাঁটি গেড়েছি, তখন থেকেই দেখতে ইচ্ছা করছিল ঘরটা, কিন্তু এতক্ষণ যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকায় দেখা হয়নি। চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম। এ বাড়ির বেশিরভাগ দরজার কবজাতেই মরচে ধরে গেছে, ফলে সহজে খুলতে চায় না। রীতিমতো হাড় কাঁপিয়ে দেওয়া আওয়াজ করে দরজাটা খুলে গেল। ঘরটা আকারে উপরের ঘরের থেকে বেশ কিছুটা ছোট। সম্ভবত স্টোর রুম জাতীয় কিছু একটা ছিল এটা। এদিক ওদিক মেঝের উপর কার্পেট ছিঁড়ে গেছে, তার উপরে পুরনো ফার্নিচারের কিছু ভাঙা অংশ পড়ে আছে। কিছু পুরনো প্রায় নষ্ট হয়ে যাওয়া খবরের কাগজ ঘরের কোণে স্থান নিয়েছে। একটা কোণের দিকে ভালো করে তাকাতেই ছোট একটা জিনিস চোখে পড়ল। সেদিকে এগিয়ে গিয়ে দলা পাকানো কাগজ আর ধুলোর আস্তরণ সরাতে আড়াল থেকে বেরিয়ে এলো জিনিসটা। একটা বেশ লম্বা জাতীয় বাঁশি। ভারী আশ্চর্য তো, নিশ্চয়ই কামিং পরিবারের কেউ বাজাতো বাঁশিটা। এতকাল ধরে এখানেই পড়ে আছে। গান বাজনার দিকে আমার জ্ঞান বলতে শূন্য, তাও বাঁশিটা ফেলে দিতে ইচ্ছা করল না। ভালো করে তাকিয়ে দেখলাম সরু সরু হাতের লেখায় কিছু যেন লেখা আছে তার উপরে। ইংরেজি কিনা বুঝতে পারলাম না। উপরে এত মোটা ধুলোর আস্তরণ পড়েছে, কিছুই বোঝার উপায় নেই। সেটা হাতে ধরেই ঘরের চারপাশটা আরেকবার দেখে নিলাম আমি। বেরিয়েই আসতে যাচ্ছিলাম, এমন সময় একটা ব্যাপার খেয়াল হতে থমকে গেলাম। আমার পায়ের নিচের মেঝে সিমেন্টের, তার উপরে এতক্ষণ আমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। এখনো শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজটা যেন খানিকটা পাল্টে গেছে। শব্দের ব্যাপারে আমার কান সবসময় একটু বেশি সজাগ। মনে হলো এখন যে পায়ের আওয়াজটা হচ্ছে সেটা আগের থেকে একটু বেশি করে প্রতিধ্বনিত হচ্ছে। এরকম একমাত্র তখনই হয় যখন মেঝের নিচে খানিকটা ফাঁপা জায়গা থাকে। নিচু হয়ে পায়ের নিচের অংশ থেকে কার্পেট সরিয়ে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে জমাট ধুলোর ঢেউ এসে মুখ ঢেকে ফেলল। এক হাতে নাক চেপে ধরলাম। কয়েক সেকেন্ড সেইভাবে থাকার পর দৃষ্টি একটু পরিষ্কার হতে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। কার্পেটের নিচে মাটির ওপরেই একটা ছোট চৌকো দরজা, ফুট দেড়েকের একটা বর্গক্ষেত্র। মেঝের উপরেই আংটা দিয়ে বন্ধ করা আছে সেটা। আংটার উপরেই একটা ছোট কি হোল। সম্ভবত বিশেষ কোনো চাবি ছাড়া খুলবে না খুপড়িটা। তবে সে চাবি যে। উপরের ঘরে ফিরে এসে আলোর নিচে বাঁশিটা ধরতেই একটা নাম চোখে পড়ল। আমি পড়ার চেষ্টা করলাম, KOUGI, কৌজি। মনে হলো নামটা আমি আগেও শুনেছি। সম্ভবত বাঁশিটা যে কোম্পানি তৈরি করেছে তার নাম। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে কিন্তু একটু খটকা লাগলো। আর পাঁচটা সাধারণ বাঁশির মতো নয় এটা।
বাঁশিতে সাধারণত 6টা বা 8টা ফুটো থাকে। এতে আছে মোট 9খানা ফুটো। সেই ফুটোগুলো আবার নিরেট গোল নয়, কোণের দিকগুলো যেন একটুখানি চেরা। এককালে অল্প কিছুদিন বাঁশি বাজাতে শিখেছিলাম। খানিকটা ধুলো ঝেড়ে নিয়ে সেটা মুখের সামনে ধরে ফুঁ দিয়ে বাজানোর চেষ্টা করলাম। খানিকটা ফাঁপা শব্দ বের হয়ে এলো। বাঁশি বাজল না। সেটা অবশ্য আশ্চর্যের কিছু না। বাঁশির চেহারা দেখে মনে হয় না এ বাঁশি আর 5টা স্বাভাবিক বাঁশির মতো বাজানো যায়। বিশেষ কিছু নির্দেশিকা লাগে, তবে এতদিন পরে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। বাঁশিটা টেবিলের উপরে রেখে আমি পাশের চেয়ারটায় বসে পড়লাম। ঘরের ভিতরে একটা হলদে আলো জ্বলছে। বাইরে অন্ধকারে মোড়া ঘাসের গোড়া থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। টেবিলের উপর ঝুঁকে পড়ে আমি কাগজপত্রে মন দিলাম। পুলিশের রিপোর্ট বলছে ঘরের 4 সদস্যকে একটা ঘরে বন্দি করে গোটা বাড়ি জুড়ে লুটপাট করে ডাকাতরা। তারপর নিচে নেমে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। পরদিন সকালে এলাকার লোকেরা বাইরে থেকে দরজা খুলে 4 জনের দেহ উদ্ধার করে। অর্থাৎ ডাকাতরা চলে যাওয়ার পর থেকে সকালের মধ্যে 4 জনকে বন্ধ ঘরের মধ্যে খুন করে কেউ। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। পুলিশ বলছে ডাকাতরা যেভাবে বাইরে থেকে দরজা আটকে গেছিল, সকালে ঠিক সেভাবেই বাইরের দরজা লাগানো ছিল। অর্থাৎ বাইরে থেকে এসে কেউ খুন করেনি। তাহলে খুনি ঘরে ঢুকলো কি করে? নিধিরাম লোকটা যদি সত্যি বলে থাকে তাহলে এ ঘটনার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এখন একটা ক্ষীণ সম্ভাবনার কথা ভেসে উঠল আমার মাথায়। তবে কি ডাকাতরা যখন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায় তখন খুনি ঘরের ভিতরেই ছিল? কিন্তু তাহলে তো তাকেও খুনিদের চোখে পড়ার কথা। আমার চিন্তা আজ সন্ধে দ্বিতীয়বার ধাক্কা খেল। একতলার সেই বেসমেন্টের ঘরটা, ওখানেই তার মানে লুকিয়েছিল খুনি। ডাকাতরা চলে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে সেই তার মানে খুন করে 4 জনকে। কিন্তু তাই বা কি করে সম্ভব? হতে পারে সারা রাত সে ওই ছোট ঘরটার ভিতরেই লুকিয়েছিল। তারপর সকালে দেহ উদ্ধার হওয়ার পরে কোনো এক সময় নিচ থেকে উঠে এসে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে যাই হোক না কেন, মনে হচ্ছে আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার পাশের ঘরে আর নিচের ওই বেসমেন্টটায়। দুটোর একটার দরজা আমার পক্ষে খোলা সম্ভব নয়, আর একটার ভিতরে আমি ঢুকতে চাই না। ক্যাসেটের ভদ্রলোক এ ব্যাপারে সতর্কবার্তা দিয়ে গেছেন। নেহাত কৌতূহলের বশে এ বাড়িতে যদি কেউ থাকতেও আসে সে যেন ওই ঘরটা না খোলে। তবে নিচের ঘরটার কথা তিনি জানতেন বলে তো মনে হচ্ছে না। আমার চিন্তা ভাবনায় বাধা পড়ল। দেওয়ালে আটকানো যন্ত্রের মধ্যে থেকে একটা খচ খচ আওয়াজ আসছে। বুঝলাম পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ ধরতে পেরেছে যন্ত্রটা। উঠে গিয়ে হেডফোনটা কানে দিলাম। হ্যাঁ, একটা পায়ের আওয়াজ, সিঁড়ি দিয়ে যেন উপরে উঠে আসছে কেউ। বেশ বুঝতে পারলাম আওয়াজটা পাশের ঘরের দরজার সামনে গিয়ে থামল। তারপর চাবি দিয়ে কেউ দরজা খুলল।
কোথা থেকে শনশনে বাতাস ভেসে আসছে। চাবির আওয়াজ মিলিয়ে আসতেই একটা বাচ্চা মেয়ের গলা পাওয়া গেল। মামি, মামি। ভয় পেয়ে কাকে যেন ডাকছে সে। মামি, why you left me alone? মামি। কয়েকবার ডাকাডাকি করে এসে Please come থেমে back. গেল। Don't leave me. আবার সব কিছু নিস্তব্ধ। একবার ঘড়ি দেখলাম আমি, 11টা বেজেছে। আমার মন বলছে এর পরেই কিছু একটা ঘটবে। প্রাথমিক ভয়টা কেটে যেতে আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। নিচ থেকে কেউ একজন উপরে উঠে এসেছে। এই কি তবে লুকিয়েছিল সেই নিচের ঘরে? মনে হলো আর একটা আওয়াজ যেন শুনতে পাচ্ছি, তবে এটা কিন্তু পাশের ঘর থেকে আসছে না, আসছে নিচ থেকে। কেউ যেন নিচে সিঁড়ির উপর দিয়ে ছুটে যাচ্ছে বারবার, কিন্তু তা কি করে হয়? আমার ধারণা অনুযায়ী এতক্ষণে কামিন পরিবারকে ঘরে আটকে রেখে একতলায় আছে ডাকাতরা। তাহলে সিঁড়ির দিক থেকে বাচ্চা মেয়ের গলা আসবে কি করে? একটু অবাক লাগলো আমার। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আর বেরোতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। নিচে নামার সিঁড়ির ঠিক উপরেই কয়েকটা রক্তাক্ত পায়ের দাগ। সিঁড়ির উপর থেকে নিচে চলে গেছে দাগগুলো। ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেগুলো কোনো শিশুর পায়ের ছাপ। টর্চটা হাতে ধরে আমি ধীরে ধীরে তার পাশ ঘেঁষে নিচে নামতে লাগলাম। এখনো হাসির আওয়াজ আসছে নিচ থেকে। কাঠের মেঝের উপরে মচমচ করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। একটা লালচে আলোয় ভরে আছে নিচটা। গোটা বাড়িটাই যেন একটু একটু করে ফিরে গেছে সেই অভিশপ্ত রাতে। একতলার মেঝের উপরে মনে হলো ছোপ ছোপ রক্ত পড়ে আছে। বাড়ির কোনো একটা ঘর থেকে ঘুম পাড়ানি গানের শব্দ ভেসে আসছে। সেই স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলাম। ঘরের ঠিক মাঝ বরাবর কার্পেটটা কেউ সরিয়ে দিয়েছে। তার নিচের ছোট কাঠের দরজাটা এখন খোলা। ঘরের লালচে আলো আরো পাতলা হয়ে গিয়ে পড়েছে তার উপরে। এগিয়ে এসে তার ভিতরে উঁকি দিলাম আমি। ভিতরে প্রায় কিছুই চোখে পড়ছে না, তবে সেই ছোট পায়ের ছাপটা ভিতরে গিয়ে ঢুকেছে। উপর থেকে একটা ছোট লাফ দিয়ে আমি ভিতরে ঢুকে এলাম। আচমকাই ঘরের তাপমাত্রা কয়েক ধাপ নেমে গেছে। ঠান্ডায় আমার শরীর কেঁপে উঠল। মনে হলো ঘরের কোনো এক কোণায় কেউ এক মনে কিছু একটা বিড়বিড় করে চলেছে। অনেকগুলো নির্বাক মানুষ ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এক পা এগোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব ফুটে উঠল। একটা বাচ্চা মেয়ের শরীর। আমার দিকে পিছন ফিরে সোজা দাঁড়িয়ে আছে সে।
পরনে একটা ধুলো মাখা সাদাটে ফ্রক। সমস্ত পিঠ আর পায়ের খালি অংশ জুড়ে ছিটে ছিটে রক্তের দাগ লেগে আছে তার। অল্প অল্প যেন তুলছে মেয়েটা। একটা মোহময় ঘোর এসে চেপে ধরল আমাকে। আমি তার দিকে এগিয়ে গিয়ে একটা হাত ধীরে ধীরে উপরে তুললাম। তারপর সেটা বাড়িয়ে ধরতে গেলাম তার কাঁধটা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে একটু একটু করে পিছনে ফিরে তাকাচ্ছে মেয়েটা। তার গলার কাছে একটা গভীর ক্ষতচিহ্ন চোখে পড়ছে। এইবার একটু একটু করে তার চোখ আমার প্রায় 3 ফুট পিছিয়ে মাটির উপরেই পড়ে গেলাম আমি। গোটা ঘরে বেশ কিছু মানুষের উপস্থিতি অনুভব করতে পারছি। লাল আলোটা এখন আরেকটু বেড়ে উঠেছে। সেই আলোয় দেখলাম ঘরের 3 দিকের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে 3টে ছায়া মূর্তি। তাদের সবার গলাতেই রক্তের চেরা দাগ। আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে তারা। এই প্রচন্ড ভয়ের মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল। উপরের ঘর থেকে এখনো আর্তনাদের শব্দ পাওয়া যায়নি, অর্থাৎ ডাকাতরা এখনো হত্যা করেনি কাউকে। তাহলে এদের গলায় কাটা দাগ দেখতে পাচ্ছি কেন? তাহলে কি? মুখ তুলে দেখলাম ঘর ফাঁকা। তার বদলে আমার ঠিক পিছন থেকে খট খট করে একটা আওয়াজ আসছে। কে হতে পারে? উঠে দাঁড়িয়ে পিছন ফিরলাম। হালকা আলোতে একটা ছোট কাপড় চোখে পড়ছে। সেটার দিকে এগিয়ে গেলাম। গোটা ঘরে আর কোনো শব্দ নেই। একটা ভয়ঙ্কর নীরবতা তার সব কোণা থেকে বেরিয়ে এসে চেপে ধরছে আমাকে। দুবার শক্ত হাতে টানাটানি করেও খুলল না কাপড়টা। এই রকম আরও ভৌতিক রহস্যময় কাহিনী জানতে চোখ রাখুন ডার্ক বাংলা স্টোরিজে। সাবস্ক্রাইব করুন, কারণ অজানার পেছনে ছুটতে হলে সাহস লাগে। আপনি কি প্রস্তুত?